নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়তে চলেছেন এমনই ইঙ্গিত তার ফেসবুক পোস্টে আজকে লিখেছেন। কিছুক্ষণ আগে বাবুল সুপ্রিয় নিজের পোস্টে, চললাম আলবিদা, সবার সব কথা শুনলাম, বাবা মা স্ত্রী কন্যা দু একজন প্রিয় বন্ধুবান্ধব সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম, কিছু ভাঙলাম, কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম। বললেন আপনারাই নয় করবেন। আমি আমার মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি, আমার মতো করেই বলছি চললাম। ইমোশনাল বাবুল এরপর লিখছেন, সোশ্যাল ওয়ার্ক করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেও একটু গুছিয়ে নিই আগে, তারপর হ্যাঁ, সাংসদ পদ থেকেও অবভিয়াসলি ইস্তফা দিচ্ছি। রিজাইনিং ফ্রম এমপিশিপ টু অবভিয়াসলি, অর্থাৎ এমপি পদ ছাড়তে চলেছেন বাবুল সুপ্রিয়। এবং তারপর বাবুল লিখছেন, বিগত কয়েকদিন ধরে বারবার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সংকল্প নিয়ে গেছি এবং আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন। আমি তাদের এই ভালোবাসা কোনোদিন ভুলব না, আর তাই আবার তাদের কাছে গিয়ে সেই একই কথা বলার ধৃষ্টতা আর আমি দেখাতে পারবো না। বিশেষ করে আমি কি করতে চাই যখন আমি অনেক দিন আগেই ঠিক করে ফেলেছি। কাজেই আবার একই কথার পুনরাবৃত্তি করতে গেলে কোথাও না কোথাও তারা ভাবতেই পারেন যে আমি কোনো পদের জন্য বার্গেন করছি, আর তা যখন একেবারেই সত্য নয়, তখন একেবারেই চাই না যে তাঁদের মনের ঈশান কোণেও সেই সন্দেহের উদ্রেক হোক, এক মুহূর্তের জন্য হলেও। প্রার্থনা করি ওরা আমায় ভুল না বুঝে ক্ষমা করবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, এখন আপনারা বলবেন, আমি শুনবো দিনের বেলায় সন্ধেবেলায়। কিন্তু একটা প্রশ্নের জবাব আমাকে দিয়ে যেতেই হবে, বিকজ ইট ইজ পার্টিনেন্ট। প্রশ্ন উঠবেই, কেনই বা রাজনীতি ছাড়তে গিয়েছিলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সাথে তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, কিছুটা তো নিশ্চয়ই আছে। তঞ্চকতা করতে চাই না, তাই সে প্রশ্নের উত্তর দিয়ে গেলেই তা সঠিক হবে, আমাকেও তার শান্তি দেবে। 2014 আর 2019-এর মধ্যে অনেক ফারাক। তখন শুধু বিজেপির টিকিটে আমি একাই ছিল। উইথ ডিউ রেসপেক্ট টু আলুওয়ালাজি, জিজেএম ওয়াজ বিজেপিজ অ্যালাই ইন দ্য দার্জিলিং সিট। কিন্তু আজ বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল। আজ পার্টিতে অনেক নতুন ব্রাইট তরুণ তুর্কি নেতা যেমন আছে, তেমন অনেক প্রবীণ বিদগ্ধ নেতাও আছেন। এদের নেতৃত্বে দল এখান থেকে অনেকটা দূর যাবে, এটা বলাই বাহুল্য। বলতে দ্বিধা নেই যে আজ পার্টিতে কোনো একজন ব্যক্তি বিশেষের থাকা না থাকাটা যে কোনো বড় ব্যাপার নয়, তাও স্পষ্ট হয়েছে, এবং এটা মেনে নেওয়াটাই যে সঠিক সিদ্ধান্ত হবে, এটাই আমার সুদৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আরেকটা কথা, বাবুল বলছেন, ভোটের আগে থেকে কিছু কিছু ব্যাপার রাজ্য নেতৃত্বের সঙ্গে মতান্তর হচ্ছিল। তা হতেই পারে, কিন্তু তার মধ্যে কিছু বিষয় জনসমক্ষে চলে আসছিল, তার জন্য কোথাও আমি দায়ী। ব্র্যাকেটে লিখছেন, একটি ফেসবুক পোস্ট করেছিলাম যা পার্টির শৃঙ্খলা ভঙ্গের পর্যায়েই পড়ে। আবার কোথাও অন্য নেতারাও ভীষণভাবে দায়ী, যদিও কে কতটা দায়ী সে প্রসঙ্গে আমি আজ আর যেতেই চাই না। কিন্তু সিনিয়র নেতাদের মতানৈক্য ও কলহে পার্টির ক্ষতি তো হচ্ছিলই। গ্রাউন্ড জিরোতে পার্টির কর্মীদের মনোবলকে যে তা কোনোভাবেই সাহায্য করছিল না, তা বুঝতে রকেট বিজ্ঞানের কোনো জ্ঞানের দরকার হয় না। এই মুহূর্তে তা তো একেবারেই অনভিপ্রেত। তাই আসানসোলের মানুষকে অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আমিই সরে যাচ্ছি। কোথাও চলে গিয়েছিলাম এটা মানি না, আমি আমার সঙ্গেই ছিলাম, তাই কোথাও ফিরে যাচ্ছি আজ একথাও বলবো না। বহু নতুন মন্ত্রী এখনও সরকারি বাড়ি পাননি, তাই আমার বাড়িটি আমি 1 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো তার আগেই ছেড়ে দেব। হ্যাঁ, সাংসদ পদ থেকে অবভিয়াসলি ইস্তফা দিচ্ছি। আকাশে একটি উড়ানে স্বামী রামদেবজির সঙ্গে একটা ছোট্ট কথোপকথন হয়েছিল। একদমই ভালো লাগেনি যখন বুঝেছিলাম যে বাংলাকে বিজেপি খুব সিরিয়াসলি নিচ্ছে, শক্তির সাথে লড়বেও, কিন্তু বোধহয় কোনো আসন আশা করছে না। মনে হয়েছিল যে বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি, অটল বিহারী বাজপেয়ীকে এত শ্রদ্ধা করে, ভালোবাসে, সেই বাঙালি বিজেপিকে একটাও আসনে জেতাবে না, এটা কি করে হয়? বিশেষ করে সারা ভারত যখন ভোটের আগেই ঠিক করে ফেলেছিল যে তাঁদের যোগ্য উত্তরসূরি মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ভারতের আগামী প্রধানমন্ত্রী হবেন, তখন বাংলা কেন অন্যরকম ভাববে? চ্যালেঞ্জটা একজন বাঙালি হিসেবে তখনই নেওয়া উচিত ছিল বলে মনে হয়েছিল। তাই সবার কথা শুনেছি, কিন্তু নিজের যা মনে হয়েছিল তাই করেছি। অনিশ্চয়তাকে ভয় না পেয়ে নিজে যা ঠিক মনে করেছি, মন প্রাণ দিয়ে করেছি।
1992-তে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চাকরি ছেড়ে মুম্বাইতে পালানোর সময়ও তাই করেছিলাম, আজও তাই করলাম, চললাম। হ্যাঁ, কিছু কথা বাকি রয়ে গেল, হয়তো কখনো বলবো, আজ নাই বা বললাম, চললাম। বাবুল সুপ্রিয় শেষ করেছেন ফেসবুক পোস্টটি। দুর্ভাগ্যজনক, দুঃখজনক, লক্ষ লক্ষ বিজেপি কর্মীর পক্ষে হতাশাজনক এই যন্ত্রণাদায়ক মুহূর্ত। বাবুল সুপ্রিয় বোধহয় এভাবে না চলেই গেলেই পারতেন, আরও কিছু দিন, আরও কিছু সময়ের অপেক্ষা করে। মন্ত্রী তো চলে গেছে, ঠিক আছে, সময় সে ক্ষত রিপেয়ার করে দিতে পারত। বাবুল সুপ্রিয় আরও বেশ কিছুদিন বাংলার রাজনীতিতে ভদ্রলোক রাজনীতিবিদ হিসেবে কাটিয়ে তারপর গেলেই বোধহয় ভালো করতেন। আজকে তার এই বিদায়ের দিনে, আমি বিদায়ের দিনে বলছি কথাটা, তার ফেসবুক পোস্ট ছত্রে ছত্রে সে কথা বলেছে আজ তার এই বিদায়ের দিনে। তাই নতুন করে বাবুল সুপ্রিয় সম্বন্ধে কিছু কথা বলার আগে আমাদের মনে হচ্ছে সাম্প্রতিককালে একটি টিভি চ্যানেলে বাবুল সুপ্রিয় মন খোলা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আজ বিদায়ের ক্ষণে বাংলার মানুষকে, বাংলার মনের পক্ষ থেকে। তাই সেই ইন্টারভিউটা আনকাট তুলে দিচ্ছি। চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে, দুটো কি তিনটে চায়ের অর্ডার বারবার, ভাগাভাগি করে খাওয়া সিগারেট কাউন্টার। বাবুল সুপ্রিয় আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জানতে চায় বাংলায়। নমস্কার, আপনার সাথে আমি ময়ূক রঞ্জন ঘোষ। উনি শুরু করেছিলেন উত্তরপাড়া দিয়ে, তারপর উত্তরপাড়া থেকে কলকাতা, কলকাতা হয়ে বম্বে, বম্বে থেকে দিল্লি এবং দিল্লি থেকে ফের আসানসোল হয়ে টলিগঞ্জ। আজকে আমার সাথে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুলদা, জানতে চায় বাংলায় অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ময়ূক। খালি প্রথমে তোমার ফার্স্ট দুটো লাইন খুব ভালো বলেছিলে, পরের দুটো মিথ্যে। কারণ আমি কলকাতায় কখনো বেকার ছিলাম না। কলেজ শেষ করার আগেই স্ট্যান্ডার্ড চার্টারে চাকরি পেয়ে গেছিলাম 1991-এর 1 জানুয়ারি থেকে, আর সিগারেট কোনোদিন খাইনি। তো ওটা গানের লাইন। তো অনেক সময় গান, সিনেমা, রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ থাকে। তো তুমি যেটা দেখছো সেটা রিল লাইফ, তবে আমার জীবনে অ্যাটলিস্ট রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে আমি চেষ্টা করি যাতে কোনো হিপোক্রেটিক্যাল ব্যারিয়ার না থাকে। আজকে কি বাবুল সুপ্রিয় ঠিক করেছে প্রথম বল থেকেই বাউন্সার, প্রথম বলেই বাউন্সার দেবে? আমি তো ব্যাটসম্যান, বল তো তুমি করবে, তুমি যেরকম বল করবে সে অনুযায়ী আমি খেলবো। ফিল্ডারও তুমি সাজিয়েছো, বলও তুমি করবে। হ্যাঁ, বাবুল সুপ্রিয় সম্বন্ধে অনেকে বলছিল বাবুল সুপ্রিয় নাকি নিখোঁজ। জামুরিয়াতে বাবুল সুপ্রিয়র নামে পোস্টার পড়েছে যে বাবুল সুপ্রিয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি সত্যি কথা? খোঁজবার জন্য তো মনন বা চোখ দরকার হয়। তো অনেকে যারা তৃণমূল কংগ্রেস করে তারা, দিদির অনেকগুলো শ্রী প্রকল্প আছে, নতুন একটা প্রকল্প ছানিশ্রী প্রকল্পে যারা চিকিৎসা করিয়েছে তারা অনেক সময় দেখতে পায় না। আর অন আ সিরিয়াস নোট, হিউমারটা আমি খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট বলে মনে করি লাইফে। কাজে এই ধরনের ট্রোলিং বা ধরো এই ধরনের ফোস্টারে আমি কোনো সিরিয়াস জবাব দেওয়া পছন্দ করি না। আমার ফেসবুক বা আমার সোশ্যাল মিডিয়া যারা দেখে তারা খুব ভালো করেই জানে কন্টিনিউয়াসলি আমি আসানসোলের জন্য কাজ করছি। কোথায় যে বালিঘাটের ব্রিজ হোক কি ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল কতদূর পৌঁছলো, কন্টিনিউয়াসলি কাজ করছি। কাজেই জামুরিয়াতে যদি কেউ নিখোঁজ আমার পোস্টার ফেলে তাহলে তোমাকে জেনে নিতে হবে যে তারা রাজনৈতিক কর্মী যাদের সৎসাহস নেই বাবুল সুপ্রিয়র সামনে এসে দাঁড়ানোর। কারণ 26 তারিখ অবধি আমি তো আসানসোলেই ছিলাম, 26শে মে অবধি আমি তো দিল্লি ফিরিনি, 26 তারিখ অবধি আসানসোলেই ছিলাম। তারপরে দ্বিতীয়বার কোভিড হওয়ার পর গলায় নডিউলস, গ্র্যানিউলস সব হয়েছিল, যার ফলে পণ্ডিত অজয় চক্রবর্তী উনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করিয়ে দিয়েছিলেন, সেটাতে খানিকটা কাজ হয়েছিল। তারপরে এন্ডোস্কোপি করাতে হয়েছিল, আরেকবার থার্ড টাইম আমাকে স্টেরয়েড খেতে হয়েছিল, আর প্রায় 14 দিন এইমসের দেখিয়ে। তার ফলে আই ওয়াজ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যান্ডিডেট ফর যেটা ব্ল্যাক ফাঙ্গাস টাঙ্গাস বলছিল। তো আমাকে একদম ঘরের মধ্যে বন্দি করে রাখতে বলেছিল। কাজে আমি ওয়েদার ইট ইজ মাই অনারেবল প্রাইম মিনিস্টার অর প্রকাশ জাভড়েকর, এমনকি ওনার বাড়িতে দুপুরবেলা আমি বা সকালবেলা মিটিংয়ে আমি চলে যেতাম, যে আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, আমি চলে যেতাম। তো আমাকে বাড়ি পাঠিয়ে দিতেন যে বেটা ঘর পে बैठो, इतना जो भी काम करना है মোবাইল অন করো और मेरे से रूबरू बात करो। কাজেই কে নিখোঁজ লিখলো কি না লিখলো সেটা তার দূরদর্শিতার অভাব, সেটা তার রাজনৈতিক রুচি, আমার ওতে বিশেষ কিছু এসে যায় না। বেশ, বাবুল সুপ্রিয় নিখোঁজ নন, সেটা বাবুল সুপ্রিয় বলছেন। কিন্তু বাবুল সুপ্রিয়কে যে উত্তরটা বাবুল সুপ্রিয় দিলেন তার জন্য আমাকে 3টে বল আরো বাবুল সুপ্রিয়কে বাউন্সার দিতে হবে। আমি জানি না সেটা বাবুল সুপ্রিয়র কিরকম লাগবে, কিন্তু প্রথম বলটা যেটা বাবুল সুপ্রিয় ফেসবুকের কথা আপনি বললেন,
ফেসবুকে তো আপনাকে অনেকে ওই বুলি টাইপের বলছেন, মানে আপনি ইদানিং একজনকে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই, আরেকজনকে বললেন বাবুল সুপ্রিয় প্রপার নাউন, এবং অন্যরা নাউন হিসাবে আমাকে ধরে নিতে হবে। তার মানে ময়ূক বা অন্য কেউ বা সাধারণ মানুষ তারা নাউন, আর আপনি হচ্ছেন প্রপার নাউন। এটা আমি নয়, ময়ূক। এটা কম বয়সী ছেলে মেয়েগুলো জিজ্ঞেস করছে ফেসবুকের, জানতে চায় ফেসবুকের বাংলা। তুমি যে প্রশ্নটা সাজিয়েছো বা তুমি তোমার প্রশ্নগুলো যেভাবে ভেবেছো আর তুমি একটা সিচুয়েশনকে যেভাবে দেখেছো, আমাকে সেইভাবেই তোমার প্রশ্নের জবাব দিতে হবে, তার তো কোনো মানে নেই। স্থান, কাল, পাত্র এবং পরিপ্রেক্ষিত, এই দুটো জিনিস বোঝা খুব দরকার। তো একটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা ওপিনিয়ন আছে। আজকে জগতে সবাই কিছু জানে, বিশেষ করে তোমাদের বয়সী ছেলেরা তো অনেক বেশি জানে, সবাইকার থেকে বেশি জানে। আমি আমার ফেসবুকেতে যারা ক্রিটিসিজম করে, ক্রিটিসিজম খুব ভালো জিনিস, ক্রিটিসিজমে অনেক কিছু শেখা যায়, অনেকে তোমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে যায়। কিন্তু জানো তো একটা ব্যাপার আছে যে সৌরভ গাঙ্গুলির জীবনে একটা গ্রেগ চ্যাপেল আছে, যে সৌরভ খুব ভালো খেললেও তার ত্রুটি বার করবে। আর আরেকজন হচ্ছে বিশেন সিং বেদি, যে ভালোবাসে, যে ফোন করে বলে দেবে যে এটা তুমি এরম ভাবে করলে ভালো হয়, ওটা ওরম ভাবে করে ভালো হয়। যদি ভুলও করে তাহলেও পাশে দাঁড়াবে, বলবে এটা এরম ভাবে করে ভালো হয়, ওরম ভাবে করে ভালো হয়। আমি গ্রেগ চ্যাপেলদের খুব একটা পাত্তা দিই না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পরিপ্রেক্ষিতে যেটার ব্যাপারে তুমি বলছো, আমি সেটা কমপ্লিটলি হিউমারাসই জবাব দিয়েছিলাম। যে ছেলেটা আমাকে আমার মা বা বাবা ধরে তুলে ধরো অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, আমার মনে হয় যে আজকে একটা আর্টিকেলও বেরিয়েছে যে আমি মাথা গরম করিনি। আমি তাকে ইংলিশে মনে করিয়ে দিয়েছিলাম যে ধরো একজনের নাম হতে পারে, কি বলছি, নাম হতে পারে ধরো ময়ূক রঞ্জন ঘোষ, সুপ্রিয় বড়াল। সুপ্রিয় বড়াল তো একটা না 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 ময়ূক রঞ্জন ঘোষ আমি বলতে যাবো কেন? আমি সুপ্রিয় বড়াল, আমার নামটাই বলছি, সুপ্রিয় বড়াল। তো সুপ্রিয় বড়াল ডেফিনেটলি একটা নাম, সেটা একটা প্রপার নাউন, কিন্তু সেটা মানুষের কাছে মানুষ জানে না। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। তো সুপ্রিয় বড়াল ওয়াজ দ্য নেম অফ এনিথিং। আমি বম্বে গিয়ে ফেল করলেও সেটা কাগজে হেডলাইন হতো না। তো ক্লাস 9-এ আমাদের একটা স্কুলের পাশে একটা বড় ক্লাব ছিল, সেখানে একটা এপিট্যাফ রাইটিং কম্পিটিশন হয়েছিল। এপিট্যাফ জেনারেলি মানে হচ্ছে যে তোমার কেউ মারা গেলে কবরের ওপর যেটা লেখা হয় সেটাকে এপিট্যাফ বলে। তো আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম, কিন্তু আমার মনে হয়েছিল যে ক্রিকেটটা আমার দ্বারা হবে না, গানটাই বোধহয় আমার বেটার। তো আমি ওটা ডিসাইড করে নিয়েছিলাম। তো সেই জন্যে ওই এপিট্যাফ যে রাইটিং যে কম্পিটিশনটা ছিল সেটা আমি জিতেছিলাম। তাতে ছোটবেলার মন, তখন আমি একটা জিনিস লিখেছিলাম যে আই এম বর্ন অ্যাজ এ নাউন, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। তখন আমার মনের মধ্যে দ্বন্দ্বটা চলছে। 1986 সাল মিঠুন চক্রবর্তী থেকে হোপ 86-এ দেখার পরে আমার মধু সেন গান্ডেলিনে মামার বাড়ির পাশে থাকতেন, চিঠি লিখেছিলাম যে আমাকে একটা সুযোগ দাও, বাবা দেখতে পেয়ে চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল, সেসব অনেক গল্প আছে। কিন্তু তখন আমি লিখেছিলাম আই এম বর্ন অ্যাজ এ নাউন, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। I would want to really work hard to be a proper noun. Proper noun মানে কেউ বললো যে ধরো আমি বলছি উদিত নারায়ণ, হ্যাঁ, আমি যদি তখনকার কথা বলি উদিত নারায়ণ, ইমিডিয়েটলি ইউ নো হু দ্যাট পার্সন ইজ। তাজমহল ডেফিনেটলি একটা প্রপার নাউন। যদি আমি বলি একটা গম্বুজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তখন আমি স্কুলের জীবনে ইংলিশ হিসেবে লিখেছিলাম, গ্রামার হিসেবে লিখেছিলাম যে বাট I would like to die as an adjective. সে আইটা আমি আমিত্ব বলে বলছি না, এপিটেফ কম্পিটিশনে ভালো লিখতে হতো তাই লিখেছিলাম I am born as a noun, noun is the name of anything. I would work very hard to be a proper noun. Proper noun তোমায় বোঝালাম কি বলতে চাইছি, but I would want to die as an adjective. তখনকার ছোট মনে তখন লিখেছিলাম। এখন যদি এটাকে কেউ অ্যারাগেন্ট স্টেটমেন্ট বা আমিত্বর সঙ্গে মেলায় তাহলে সেটা তার প্রবলেম, আমার নয়। তো ওইটাতে বলা হয়েছিল যে দিস গাই প্লেজ লাইক সচিন তেন্ডুলকার। তার মানে ওই সেন্টেন্সটাতে সচিন তেন্ডুলকারকে একজন অ্যাডজেক্টিভ বা উপমা হিসেবে ইউজ করা হচ্ছে। সেটা আমি তখন যেটা বা দিস গাই সিংস লাইক, ধরো আমি বলছি দিস গাই সিংস লাইক অরিজিৎ সিং, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটার মধ্যে অরিজিৎ সিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো এবারে কে ওটা কিভাবে পড়ছে সেটা নিয়ে যদি এত আমাকে মাথা ঘামাতে হতো তাহলে আমি মাঠে নেমে না খেলে আমি গ্যালারিতে বসতাম। কাজে তুমি যদি ইন্টারভিউ শুরুটাই নেগেটিভ প্রশ্ন দিয়ে করো তাহলে পরিপ্রেক্ষিতটা পুরো নেগেটিভ দিকে চলে যাবে। তুমি আগে পজিটিভ কিছু বলে নাও, পজিটিভ প্রশ্ন বলে নাও যেটা বাংলা সত্যিই জানতে চায়, তারপর আমি তোমার এই সমস্ত ফেস বুলি, ট্রলি সবকিছু নিয়ে তোমার জবাব দেবো। এটা তুমি প্রথমে করলে, একটা বল খেললাম, এবার একটা হাফ বলই দাও, ঠিক করে খেলি। এটা তুমি বাউন্সার দিলে, সেটা আমি ডাক করিনি, খেলেছি, তাই তো? এবারে তুমি দু একটা প্লেয়েবল বল দাও, সেগুলো খেলি, তারপরে আবার ফিরে আসবো। ওভারে একটাই বাউন্সার দেওয়া যায়, সেটা জানো তো ময়ূক? বাউলদা, বাংলার মানুষ তো এটাও জানতে চায় কিনা পজিটিভ সেন্স যে
টালিগঞ্জে তুমি হেরে গেলে এবং টালিগঞ্জে হারার পরে অনেকে প্রশ্ন করেছিল যে তুমি টুইটের পর টুইট করেছিলে, তা সজ্জন ব্যক্তি মানে তুমি যেহেতু এত ভালো খেলাটা ভালোবাসো, তো খেলার তো আরেকটা কথা আছে, জেন্টলম্যানস গেম এবং স্পোর্টসম্যানশিপ থাকে। তো এখানে ঠিক আছে খেলা হয়েছে, খেলা হওয়াতে হেরে গেছো এবং তারপরে তুমি সেটা গ্রেসফুলি তো নিতে পারতে। অরূপ বিশ্বাস বিধায়ক হয়েছে, তুমি হতে পারোনি, তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার অভিযোগগুলো কি ছিল? হ্যাঁ, কি সে গ্রেসফুলি নেওয়ার হলে তো, গ্রেসফুলি না নেওয়ার হলে তো আদালতে যেতাম, যেরকম তোমাদের মমতা ব্যানার্জি গেছেন। উনি তো গ্রেসফুলি হারটা মেনে নিতে পারছেন না, তাই উনি আদালতে গেছেন। আমি তো আদালতে যাইনি, আমি গ্রেসফুলি হারটা নিয়েছি। কিন্তু হারের যে কারণগুলো সেটা নিয়ে যখন বিশ্লেষণ করতে হয়, তখন আমার মনে হয়েছে আমাকে রিয়েল কিছু কারণ খুঁজতে হয়েছে, যেগুলো আমার চোখের সামনে রয়েছে সেই কারণগুলো বলতে হয়েছে। আমি এখনো আবার পরিষ্কার করে বলছি যে আমি মনে করি যে সিন্ডিকেট, তোলাবাজি, খেলার মাঠ হোক, সিনেমার ফিল্ড হোক, সবকিছুতে একটা কর্তৃত্ব কায়েম করা, প্রমোটারদেরকে অবৈধ কাজ করানো, বস্তির পর বস্তি করে রাখা, টালিগঞ্জের কোনো উন্নয়ন না করা, সমস্ত গুন্ডাদের শেল্টার করা। আমি তো পাড়ায় পাড়ায় গুন্ডাদের নাম অবধি বলে দিয়েছি। একজনের তো মায়ের মৃত মায়ের আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে ভোট দিচ্ছিল, সেটা তাকেও তো আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম। আমি মনে করি যে টালিগঞ্জের বিধায়ক একজন বেশ বড় মাপের সমাজবিরোধী কার্যকলাপ ওই অঞ্চলে চালায় সমস্ত ক্ষেত্রে। টালিগঞ্জের ছেলেগুলো আমাদের ছেলেগুলোকে এমন বুলি করেছিল, কানের কাছে চিৎকার করে আর সবকিছু করে, যে আমাদের তথাকথিত অনভিজ্ঞ বা প্রথমবার এত বড়, বিজেপি তো কখনো এভাবে পশ্চিমবঙ্গে ছিল না, সেকেন্ড নাম্বার 1 বা নাম্বার 2-তে ছিল না। তো সেই জন্য তাদেরকে এমনভাবে বুলি করেছিল, এমন গুন্ডামি করেছিল যে সেকেন্ড থার্ড রাউন্ড থেকেই তারা বেরিয়ে আসতে আরম্ভ করেছিল। এবং আমার ফেসবুকে একটা ভিডিও আছে ওই সময়, যে এটা কি হচ্ছে, চেয়ারের উপর লোকে দাঁড়িয়ে চিৎকার করছে অরূপ বিশ্বাস জিন্দাবাদ, কাউন্টিং রুমের মধ্যে হল নাম্বার 4, তার সামনে 4টি ছেলে উলঙ্গ হয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়লো, অঙ্গভঙ্গি করতে আরম্ভ করলো। আমাদের ছেলেরা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড থেকে বাইরে বেরিয়ে তারা ভয়তে সিগারেট চা খেতে আরম্ভ করলো, এবং বিকেলে তোদের দেখে নেবো, তোর বাড়ির কি অবস্থা হয় দেখ। আমি আর যাচ্ছি না, মহিলাদের অত্যাচার সম্বন্ধে কি ধরনের কথাবার্তা বলা হয়েছিল। বাবুল সুপ্রিয় ওখানে গ্রেসফুলি হার মেনে নিয়ে ওই ফেসবুক পোস্টেও বলেছিল যে আমি 20,000 ভোটে পিছিয়ে আছি এই মুহূর্তে, আমি জিততে পারবো না, কিন্তু আমার ছেলেগুলোকে বাঁচাতে হবে। হাতে করে ওইখানে গাড়িতে শেষ অব্দি দাঁড়িয়েছিলাম, লাঞ্চের জন্য বিরিয়ানি আনিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, প্রত্যেককে হাতে করে বিরিয়ানি দিয়েছি। আর বলেছে দাদা আমার বাড়িতে ফোন এসে গেছে, এরম হচ্ছে, বাড়িতে যাও। বাড়ির মধ্যে ঢুকে আমি জানতাম পোস্ট পোল ভায়োলেন্স মারাত্মক হবে, তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম, প্রত্যেকটা ছেলেকে প্লিজ টালিগঞ্জে গিয়ে তাদের জিজ্ঞেস করে নাও। কাজে আমি চোখে যেটা দেখেছি সেটা আমি বলছি। যারা নোংরা রাজনীতি করতে চায় বা ব্রাত্য বসুর মতো তোমাদের ক্যামেরার সামনেই বলতে চায় যে পোস্ট পোল ভায়োলেন্স কি, ঘর ছাড়া বলে কিছু হয় না, তারা বলছে তারা রাজনীতি করুক। কাজে আমি তো ওখানে কোন রকম করিনি। এটাও হতে পারে যে প্রচুর ছেলেকে সিন্ডিকেট বা বিভিন্ন কাজকর্মে, পশ্চিমবঙ্গে তো কাজের কোনো স্কোপ নেই, প্রচুর ছেলেকে উনি সিন্ডিকেট, প্রমোটার, অমুক তমুক, এদিকের পুকুর ভরাট হচ্ছে, ওদিকে ফ্ল্যাট হচ্ছে, ওদিকে ফ্ল্যাট ভাঙা হচ্ছে, এদিকে পুকুর হচ্ছে, তো এরকম কাজ উনি করেই চলেছেন। টালিগঞ্জের তো নতুন কিছু নন। নাম সারা বছর ধরে উনি এক মিনিট বহু বেকার ছেলেকে, যারা হয়তো সে অর্থে শিক্ষিত নয়, শিক্ষার সুযোগ পায়নি, বা তারা সেই মুহূর্তে টালিগঞ্জে কাজ খুঁজে পাবে না, এরকম ছেলেদের জন্য উনি রোজগারের ব্যবস্থা করেছিলেন। সেটা সিন্ডিকেট হোক, তোলাবাজি হোক, যাই হোক না কেন, সেটা বাবুল সুপ্রিয় রাতারাতি এসে করতে পারতো না। সেখানকার ছেলেরা আমাকে ভোট দেয়নি, হতেই পারে। বা আমাদের বিজেপির তোমার ক্যাম্পেইনের মধ্যে সমস্ত দলই আত্মসমালোচনা করে, তো আমাকে আত্মসমালোচনার মধ্যে ঢুকতে হয়েছে। কি আমি তো কোর্টে যাইনি, কোর্টে তো তোমাদের মমতা ব্যানার্জি গেছে, কাজে ওনাকে বলো। তৃণমূলের একজন খুব বড় নেতা পরবর্তীকালে বিজেপিতে এসেছিলেন, উনি একটা আনন্দবাজারে ফার্স্ট পাতায় ইন্টারভিউ দিয়েছিলেন যে আমাকে আমার এলাকায় কেউ হারাতে পারবে না, কারণ আমি প্রায় 30,000 ছেলেকে সিন্ডিকেটে প্রতি মাসে রোজগারের ব্যবস্থা করে দিই। অরূপবাবু নিশ্চয়ই সেটা করেন টালিগঞ্জে। সেটাই যদি বাংলার ভবিষ্যৎ হয়, যদি চপ শিল্পটাই বাংলার ভবিষ্যৎ হয়, আমার তো কিছু করার নেই। ডেমোক্রেটিক জায়গা, ডেমোক্রেসিতে আমি লাস্টে কত ভোটে হেরেছি আমি সংখ্যাটাও জানার চেষ্টা করিনি। এবং তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি লকেটকে জিজ্ঞেস করো, তুমি রাজীব বাবুকে জিজ্ঞেস করো, তুমি যাকে খুঁজি জিজ্ঞেস করো, সবাই একই কথা বলবে। আমার ক্ষেত্রে হয়তো 6 রাউন্ডের মধ্যে সব ছেলে বাইরে চলে গেছিল, খালি 4 জন ছাড়া, 4টে যারা মেন ঘরে ছিল আর ব্যালটে যারা ছিল তাদের 5 জন ছাড়া, বাকি বেশিরভাগ জায়গায় 6-7 রাউন্ডে সবাই বেরিয়ে চলে গেছে। তো আমার যদি ইজিলি জিতে মুখ্যমন্ত্রী হওয়ার লোভ থাকতো, তাহলে তো আমি আসানসোল সাউথ থেকে লড়তাম। দুটো নিউজ পয়েন্ট কিন্তু বেরিয়ে এলো বাবুলদা। এক হচ্ছে তুমি কথা বলতে বলতে বলে ফেললে যে যদি আমার ইচ্ছা থাকতোই তাহলে আমি আসানসোল থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতাম। তার মানে কি বাবুল সুপ্রিয়র অ্যাসপিরেশন ছিল মুখ্যমন্ত্রী হওয়ার? না ময়ূক, এক্স্যাক্টলি আমি যেটা বলছি, হয় ভারবাতিম সেটা রিপিট করো,
আদারওয়াইজ তুমি তোমার মতো করে ইয়ে করো। আমি এটা বলিনি, আমি বলেছি যে যদি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে থাকতো, সেফ সিটে লড়ে জেতার, তাহলে আমি আসানসোল থেকে লড়তাম। আমি কেন শুধু শুধু টালিগঞ্জ থেকে লড়তে তুমি বলেছো মমতা বন্দ্যোপাধ্যায় সেফ সিট থেকে লড়েছে। ভাই ওটা তোমার ডেরিভেটিভ, তুমি কিভাবে ওটা দেখতে চাইছো তোমার ব্যাপার, আমি ওটার মধ্যে যাচ্ছি না। আমি মনে করি যে আমার কাজ as someone who has won in 2014, তখন তো আর কেউ ছিল না, আমার মনে হয়েছিল আমার একটা শক্ত সিট থেকে লড়া উচিত। এবং জেনে রাখবে, আমি ওই ফেসবুক সেদিন রাত্রিরেও লিখেছিলাম, সব উত্তর আমি নিজেই দিয়েছি। অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। পরের বার যখন আমার ছেলেরা কাউন্টিং ঘরে ঢুকবে, তখন কি করতে হয়, গুন্ডামি নয়, তখন কিভাবে কাউন্টিং এর ভেতরে কিভাবে কি জিনিসকে ইগনোর করতে হয়, আর কোনটাতে প্রভোক না হয়ে মন দিয়ে কাজ করতে হয়। কানের কাছে কেউ এরকম যদি সাউন্ড করে বুবুজেলা বাজায়, তাহলে সেটাকে কিভাবে ইগনোর করতে হয়, সেই ট্রেনিং নিজে হাতে দিয়ে তবে তাদের কাউন্টিং বুথে পাঠাবো। হয় লড়াই করো, নয় লড়াইয়ের ময়দান ছেড়ে দাও, আর নইলে গিয়ে লড়াইয়ের পরে কান্নাকাটি করে কোর্টে যাও। আমি তো কোর্টে যাইনি। আবার বলছি, এবং মমতা ব্যানার্জি সম্বন্ধে তুমি যেটা বললে, আমি তো মনে করি মমতা ব্যানার্জি সেফ সিটি বেঁচেছেন। কারণ টোটাল পশ্চিমবঙ্গে যেটাকে আমরা মনে করি, যেটা তৃণমূল মনে করে, সেটা আগামী দিনে আমাদের মুসলিম ভাইরা নিশ্চয়ই বুঝবেন যে হাতে ভাতা ধরিয়ে দিচ্ছেন বা অন্য কিছু করছেন। লং টার্মে ওনাদের কি করে ভালো হয় সে সম্বন্ধে উনি কিছুই করছেন না। যেটাকে নিজের ভোট ব্যাংক বলে মনে করেন, সারা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট যেটা, তার পার্সেন্টেজ কত বলো তোমার থেকে শুনি আমি। 7%, কোথাও হয়তো একটু কম হতে পারে, দু এক জায়গা ছাড়া, মোটামুটি সেরকম, মানে 30%। নন্দীগ্রামে মুসলিম ভোট কত? 35%, 34 থেকে 35%। তো যেটা স্টেট অ্যাভারেজ, তার থেকে বেশি তো নন্দীগ্রামে। তাহলে আমি তো বলবো মমতা ব্যানার্জি সেফ সিট থেকে লড়েছেন, কারণ ওইটা ওনার নিজের সম্পত্তি বলে তো উনি চিরকাল ধরেছেন। উনি মনেই করেন যে যতই বঞ্চনা করুন, যতই উনি মুসলিমদেরকে, মুসলিম ভাইদের সামনে মূল্য ঝুরিয়ে রাখুন যে এটা তোমরা পেতে চলেছো, কিন্তু তারা আদৌ পায় না, উনি ডেফিনেটলি সেফ সিট থেকে লড়েছেন। উনি জানতেন ভবানীপুর লড়লে হেরে যাবেন। ওনার সবকটা ওয়ার্ডে, ওনার বোধহয় 10টার মধ্যে 7টা ওয়ার্ডে হেরেছিলেন। হরিশ চ্যাটার্জি রোডের দুপারে 32টা বাড়ি, সবকটাই ব্যানার্জি পরিবারের নামে। ওখানে কি হয় কি হয় না, কোন থানায় গিয়ে কোন জমি ছেড়ে দেওয়ার জন্য কাকে মারধর করা হয়, তো মিডিয়াতেই দেখাও। ওই খবরটা আমি জানতে পারি, ভবানীপুরে ঘুরে বেড়াই না। বাবুলদা, তুমি বলছো মুসলিম ভোটের বিষয়টা, কিন্তু এটাও তো সত্যি কথা যে স্বাস্থ্য সাথীর মতন একটা প্রকল্প, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশল্যকরণী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, বিধবা ভাতা, একাধিক, মানে যে আমি বলছি ডেভেলপমেন্টাল পলিটিক্স, যেটা মানুষ তো রিজেক্ট করছে বোধহয় কোথাও। আরে বাবা, বিধবা ভাতা তো রাজ্য সরকারের দেওয়ার কথা। ক জায়গায় বিধবা ভাতা যায়, চলো না আমার সঙ্গে। তুমি স্টুডিওর মধ্যে বসে যে আলোচনাগুলো করছো, গ্রামেগঞ্জে তো আমাকে যেতে হয়, সে তুমি যে কোনো কারণেই বলো না কেন, গ্রামেগঞ্জে তো যেতে হয়। আমি তো আসানসোলে প্রথমবার 70,000 ভোটে জিতেছিলাম। তখন তুমি বলতে পারো যে আমি গায়ক হিসেবে গেছিলাম বাইরে থেকে। নর্মালি দেখা যায় যে সিনেমার ওয়ার্ল্ড থেকে কেউ গেলে প্রথমবার সে তার ইয়েতে জিতে যায়। সেকেন্ড টাইম তো আমার কাজ করে জিততে হয়েছে। তখনও তো এই অরূপ বিশ্বাসকেই আসানসোলের কনভিনার করা হয়েছিল। গোপন বৈঠক হতো ছোট ছোট ঘরেতে, কিভাবে কি হবে। ওয়ার্ড কমিশনারদের, ওয়ার্ড কাউন্সিলরদের পরিষ্কার মাইকে বলা হতো যে ভাই 5,000 লিড দিতে পারলে 5 লাখ পাবে, 10,000 দিতে পারলে 10 লাখ পাবে। ওই অরূপ বিশ্বাসী তো আসানসোলে গিয়ে আমাকে কয়লা মাফিয়া বলেছিলেন। তার জন্য ফোন করে আমি ওনাকে বলেছিলাম যে ভাই এটা তুমি কি করে বলতে পারো। তা আমি তো প্রমাণ করে দিয়েছি, যত কয়লা মাফিয়া আসানসোলে ছিল তার প্রমাণপত্র, কাগজপত্র, ভিডিও সব গত 5 বছর ধরে, যবে থেকে পীযূষ গোয়েলকে আমি আসানসোলে নিয়ে গেছিলাম তখন থেকে জমা করেছি। একটা লোক চোখ তুলে বলুক। তুমি ভাবছো আমি যদি ওখানে কোনো এই ধরনের অন্যায় করতাম, তাহলে 7 বছরে মমতা ব্যানার্জি আমাকে একবারও জেলে ঢোকাতে পারতেন না। রোজ ভ্যালিতে আমি 2-3টে ছবি করেছি। যদি সত্যি কোনো মিসগিভিং থাকতো, যদি আমার রেমুনারেশন ছাড়া আমি অন্য কিছু করে থাকতাম, যেরকম তৃণমূলের অনেক নেতা করেছেন, তাহলে উনি আমাকে ইয়ে করতে পারতেন না, কোন রকম ভাবে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেন না। ভাই সত্যি কথা এক জায়গায়, আর তর্কের খাতিরে মানুষকে গালাগালি দেওয়াটা আরেক জায়গায়। তৃণমূলের কাজ করছে। একদম যেগুলো বলছি রেকর্ড করেন। বাবুলদা, তর্কের খাতিরে ধরেই নিলাম তুমি একদম ডেভেলপমেন্টের পক্ষে। না, তর্কের খাতিরে না, তর্কের খাতিরে এটা ধরে নাও। তর্কে দেখো, সমস্ত রাজনৈতিক দল কেউই ধোয়া তুলসী পাতা নয়। আমাদের দেশে একটা কথা আছে, পিপল ডোন্ট কাস্ট দেয়ার ভোট, দে ভোট দেয়ার কাস্ট। এটা তো আমাদের দেশের যে ডেমোক্রেটিক ব্যবস্থায় যে ভোটের সিস্টেম এত বছর ধরে চলে এসছে,
কংগ্রেস যা করেছে, সবাই যা করেছে, প্রত্যেকটা দলের একটা নিজস্ব প্যাটার্ন থাকে। তুমি পশ্চিমবঙ্গে ইমাম ভাতা দিতে আরম্ভ করছো, মহরমের মিছিল করছো, সেখানে দুর্গাপুজো আটকে দিচ্ছ, বিভিন্ন জায়গায় মানে সত্যি যেটা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু মিনি বাংলাদেশ মানিয়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে যেটা করছেন আমাদের মমতা ব্যানার্জি, যে সম্বন্ধে উনি নিজে একসময় 2004 সালে কুচিয়ে ফেলে দিয়েছিলেন লোকসভাতে, যে বামপন্থীরা সমস্ত রাশন কার্ড তখন একটা এলিজিবল ডকুমেন্ট ছিল ফর ভোট কাস্টিং ভোট, হিস্ট্রিতে যেতে হবে। উনি বলেছিলেন যে যত মানুষ আছে তার থেকে বেশি সংখ্যক রাশন কার্ড, এবং সেটা যখন লোকসভায় শোনা হয়নি ঠিক করে, উনি কাগজটা কুচিয়ে স্পিকারের ওপর ফেলে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে এরকম ব্লেটেন্ট অ্যাপিজমেন্ট রাজনীতি হয়, তো কোনো না কোনো একটা শক্ত রাজনৈতিক দল যে তৃণমূলকে টক্কর দিতে পারবে, তাকে তো দাঁড়িয়ে উঠে বলতেই হবে যে অন্য যে পোর্শনটা, তারা মেজরিটি হোক বা মাইনরিটি হোক, তাদের উপর অত্যাচার হচ্ছে, সেটা বিজেপি বলেছে। এক্ষেত্রে বঞ্চনার শিকার বাকি 70% মেজরিটি যারা হিন্দু, তাদের বিরুদ্ধে হয়েছে। কিন্তু আমরা যারা বঞ্চিত তাদের জন্য কথা বলেছি, যেহেতু দে হ্যাপেন টু বি হিন্দুস। তোমরা আমাদেরকে খুব ইজিলি সাম্প্রদায়িক তকমা দিতে পেরেছো। না বাবুল সুপ্রিয় সাম্প্রদায়িক দেখালে, বাবুল সুপ্রিয় এই যে সাম্প্রদায়িক তকমার কথা অবস্থা হয়, আমি সাম্প্রদায়িক কিনা সেটা আমি কেন বলবো? আমার বম্বেতে আমার যে সবচেয়ে পুরনো যে সফার ড্রাইভার, কথাটা আমি বলবো না কারণ আমার বাড়ির ছেলের মতো হয়ে গেছে, মুনাওয়ার আলম, সে 21 বছর ধরে আমার সঙ্গে কাজ করে। আমার মেয়ের বয়স 21 বছর, তারও বয়স 21 বছর, সেও আমার কাছে কাজ করছে 21 বছর, এবং তার জায়গায় আমার কাছে কোনো প্ল্যান বি নেই। আমার মেয়ে যদি বাড়ি থেকে বেরোয়, তাহলে মুন্নাই ওর সঙ্গে গাড়িতে যাবে, ওই হচ্ছে আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। আমার কলকাতায় আমার জামা কাপড় থেকে আরম্ভ করে বলো যে কোথাও থেকে কোনো জিনিসপত্র কাজ করে দিতে হবে, আমার সবচেয়ে বড় যে ট্রাস্টেড ছেলে, তার নাম আমি বলেই দিচ্ছি, তার নাম আলফাজ। তার খুব ভালো একটা জামার টেলারিং শপ আছে, যে পাঞ্জাবিটা পরে দেখছো, পাঞ্জাবি পায়জামা যা পরে আছি সব ও বানিয়ে দেওয়া। ও আমাকে হাজির দোকান থেকে ওখান থেকে যদি মাংস খেতে ইচ্ছে করে, পাঠার মাংস খেতে ইচ্ছে করে, ও আমাকে এনে দেয়। আমি যেটা খেতে চাই ও আমাকে এনে দেয়। 1 নম্বর। আমার নিজের বাড়িতে যাদেরকে আমি আমার পার্সোনাল স্টাফ হিসেবে রেখেছি, একজন সে কাজ করতো, আমার মনে ছিল সে পড়াশোনা শিখেছে, সে কাজ করে, তাকে আমার বাড়িতে, তাকে আমি আমার নিজস্ব ডোমেস্টিক হেল্প হিসেবে আমি তাকে রেখে তাকে লালন পালন করেছি, কারণ সে কন্ট্রাকচুয়াল জব করতো, যে কোনো দিন তার জব চলে যেতে পারতো। কাজে আমি সাম্প্রদায়িক কিনা সে প্রশ্নের উত্তর তো তোমরা দেবে। আর আমি তো আসানসোলে আমি মনে করি যে প্রচুর মুসলমান ভাইয়েরা আমাকে ভোট দেয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপিকে একটা সুযোগ দেওয়ার সময় এসছে। কংগ্রেসকে দিয়েছো, বামফ্রন্টকে দিয়েছো, তৃণমূলকে দিয়েছো, একবার বিজেপি সরকারকে দিয়ে দেখো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, এই পোস্ট পোল ভায়োলেন্স হতো না। এইভাবে প্রত্যেকটি দুর্নীতির সঙ্গে, এটা কোইন্সিডেন্স নয় যে প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যাপারের সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত, নেতা মন্ত্রীরা যুক্ত, এবং বাবুলদা এখানে আমাকে ইন্টারাপ্ট করতে হবে, পারে না ময়ূক। বাবুলদা এখানে আমাকে ইন্টারাপ্ট করতে হবে এই কারণে, তুমি যেটা বলছো যে পোস্ট পোল ভায়োলেন্স বিজেপি সরকারে আসলে হতো না। আমার নিষ্পাপ একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে কোন দলের কোন নেতা বলেছিল যে শিল্পীদের রোগড়ে দেবে? নিষ্পাপ, হ্যাঁ। কোন দলের কোন নেতারা বলেছিল শিল্পীদের রোগড়ে দেবে? কোন দলের কোন নেতারা বলেছিল শীতলকুচি বানিয়ে দেওয়া হবে গোটা রাজ্যে? আমাকে তাতে সেটা বাবুল সুপ্রিয় তো বলেনি। আমাকে কেন প্রশ্নটা করছো? তোমরা জানো সব দল থেকেই মাঝে মাঝে কিছু মন্তব্য উড়ে আসে যেগুলো ঠিক নয়। তো তুমি কি চাইছো বলো? আমি টিভি চ্যানেলে বসে আমার দলের কোন সিনিয়র নেতার বিরুদ্ধে দুটো কথা বলবো? না, সরি, আমাকে আমার মনে হয় যে যা বলার বলেছে সেই বলার, সেই এক মিনিট আমি তো তোমায় বলছি, যে যা বলার বলেছে সেই বলার পরিপ্রেক্ষিতে ভোটের রেজাল্টে তার একটা প্রতিফলন হয়েছে। কাজেই সবাইকে ভাবতে হবে যে যে যেখানে যা বলেছে, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তাদের ভাবতে হবে যে আমার কোনো কথা বলার জন্য আমার দলের কোনো ক্ষতি হচ্ছে কিনা। কাজেই তুমি আমাকে যে প্রশ্নটা করছো তার উত্তরটা তো আমিও জানি, কিন্তু আমি কি করবো? আমি অ্যাজ আ পার্টি ম্যান, আমার ড্রয়িং রুমে যে কথা হয়, তুমি যে স্পোর্টসম্যান বললে, আই ডোন্ট বিলিভ ইন ওয়াশিং ডার্টি লিনেন ইন পাবলিক। যেটা ড্রেসিং রুম টক, সে ড্রেসিং রুমেই থাক না, তো সেটা আমি টিভি ক্যামেরার সামনে আমায় বলতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা তো নেই।
বাবুল সুপ্রিয়, নেক্সট কোয়েশ্চেন। বাবুল সুপ্রিয় বলল যে চপ শিল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় বলল সিন্ডিকেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় বলল অ্যাপিসমেন্টের পলিটিক্স অর্থাৎ স্বজন পোষণ এবং তোষণের রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জানতে চায় বাংলা, এবং সেই কাগজও আমাদের কাছে আছে, এটা আসানসোলের মানুষেরাই এই প্রশ্নটা করছেন যে আসানসোলে হিন্দুস্তান কেবল HCL এর ফ্যাক্টরি বাবুল সুপ্রিয়র আমলেই নাকি বন্ধ হয়ে গেছে, এটা অভিযোগ, এবং আপনি তখন ছিলেন ভারী শিল্পমন্ত্রী। তা এই যে বারবার বাংলার জন্য শিল্প নেই যে কান্নাকাটি, সেখানে কোথাও গিয়ে কি আপনারও হাত এই শিল্প না থাকার রক্তে লাল হয়ে যায়নি? এবং লাল আপনারা বলেন 34 বছরে কিচ্ছু করেনি। খুব 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 ভালো তুমি হোমওয়ার্ক করেছো, আমার খুব ভালো লাগছে। দেখো, আমি অপ্রিয় প্রশ্ন খুব পছন্দ করি। তুমি পুরোটা দেখাতে পারবে কি? আমি তোমাকে হিন্দুস্তান কেবলস এর ফাইলটা আমার ড্রয়ার থেকে বার করে দিয়ে দেবো, এত মোটা। আমি তখন তো নতুন এমপি হয়েছি, তখন আমার ওইসব কোনো ইনহিবিশন ছিল না, এখনো নেই। আমি এখনো বাইকে ঘুরি, দৌড়ে দৌড়ে ঘুরেছি। 2002 থেকে হিন্দুস্তান কেবলস এর প্রোডাকশন বন্ধ হয়েছে। 2002 থেকে 2014 অব্দি কি করছিল বামফ্রন্ট সরকার? কি করছিল 2011 থেকে 2014 অব্দি মমতা ব্যানার্জি সরকার? তখন তো বাবুল সুপ্রিয় ছিল না, তখন কেন দরবার করেনি? 2014-তে যখন 6,000 কোটি টাকার লসে ডুবে গেছে, দেনায় ডুবে গেছে হিন্দুস্তান কেবলস, তখন আমি ওখানে নির্বাচিত হই। তারপরে সে ফাইল নিয়ে আমাদের পার্লামেন্টে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড অ্যানাউন্স করে যে আমরা হিন্দুস্তান কেবলসকে অধিগ্রহণ করব। তারপরে তখন আমি আরবান ডেভেলপমেন্টে, তারপরেই হেভি ইন্ডাস্ট্রিজে, তার আগে আরবান ডেভেলপমেন্টে যখন ছিলাম, তখন আমাদের আনন্দ গীতেজি, উনি হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিলেন, তখন সমস্ত কাগজপত্র নিয়ে আমি ওনার কাছে গেছিলাম। এবং এখনো মনে আছে আমার, ওখানকার একজন সিনিয়র নেতা বিপ্লব দা আসানসোলের, তিনি সমস্ত কাগজপত্র আমাকে দিয়েছিলেন, সমস্ত নিয়ে আনন্দ গীতের কাছে গেছিলাম। উনি তো বলেছিলেন যে হ্যাঁ, এটা নিয়ে খুব শক্ত। তারপরে আমি নিজে হেভি ইন্ডাস্ট্রিজে গেছিলাম। তোমার কি মনে হয় নিজের এলাকায় একটা বড় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য আমি আমার প্রাণপাত পরিশ্রম করব না? কি মনে হয়? এবারে তাহলে যখন প্রশ্নটা করেছো একটু ডিটেলে শুনে নাও। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড অধিগ্রহণ করার কথা পার্লামেন্টে বলে, সেটা বলার পরে তারপরে হেভি ইন্ডাস্ট্রিজ এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, যেটা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, তাদের মধ্যে একটা মতানৈক্য দেখা দেয় যে এই যে 6,000 কোটি টাকার যে লোনটা, সেই স্লেটটা কি হেভি ইন্ডাস্ট্রিজ ক্লিন করে ফেরত দেবে, নাকি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড অধিগ্রহণ করবে যখন ওই 6,000 কোটি লোনটার সাথে, যেটা এয়ার ইন্ডিয়া নিয়ে এখন কথা হচ্ছে, যে যেটা লোকসান, সেই লোকসানটা যে কিনবে তাকে দিতে হবে, নাকি গাড়িটা সারিয়ে, যদি মানে একটা সিম্পল এক্সাম্পল দিই, গাড়িটা সারিয়ে তুমি বিক্রি করবে, না যে অবস্থায় আছে ইনসিটু বিক্রি করে দেবে, যে কিনছে সে সারাবে? কেউ রাজি হয়নি। আর পার্লামেন্টে আমি ধর্মেন্দ্র প্রধানজি থেকে আরম্ভ করে প্রত্যেকের সঙ্গে আলোচনা করেছি, অরুণ জেটলিজিকে আলোচনা করেছি, ওনার কাছে গেছি। পরবর্তীকালে আমি আমাদের মনোহর পরিকার সাহেবকে অনেক ধন্যবাদ জানাবো। উনি নানাভাবে চেষ্টা করেছিলেন যে ওই জমিটা অধিগ্রহণ করে বা অন্য কিছু করে একটা প্রায়োরিটি লিস্ট আছে, যে অনুযায়ী কোন জমিকে অধিগ্রহণ করার একটা লিস্ট আছে, কি লিস্টে কি প্রায়োরিটিতে জমি দেওয়া হয়। আমাকে অরুণ জেটলি পরিষ্কার বলেছিলেন যে বাবুল, 6,000 কোটি টাকা লাগবে এই গর্তটা ভরাট করতে। এই হিন্দুস্তান কেবলসের এই এতটা গর্ত হয়ে গেছে 6,000 কোটি টাকা। যে 6,000 কোটি টাকা, সেটা তো পাবলিক মানি রে বাবা, সেটা তো আর সরকারের টাকাটা কি টাকা, পাবলিক টাকা, এক্সচেকার মানি। এই 6,000 কোটি টাকাটা আমি দিলে জমিটা সমান হবে, তারপরে আমাকে সেখান থেকে ফ্যাক্টরিটা বানাতে তৈরি করতে হবে, তার জন্য আরো হয়তো 20,000 কোটি টাকা লাগবে। যে সমস্ত মেশিনারি ছিল সব খারাপ হয়ে গেছিল, কেবল ব্যাপারটাই টেলিফোন থেকে প্রায় উঠে গেছে, সবটাই অপটিক্যাল কেবল এসছে, ওল্ড টেকনোলজি। কাজে এই আই ক্যানট টার্ন গুড মানি ইন্টু ব্যাড মানি, এক্সাক্ট ওয়ার্ড ভার্বাতিম অরুণ জেটলি যেটা বলেছিলেন নর্থ ব্লকে বসে, আমার মনে আছে। তাতে সবাই এসেছিলেন, সমস্ত অফিসার এসেছিলেন, প্রাণপাত চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। প্রাইম মিনিস্টারের কাছেও অনেকবার গেছি। তার শুনে নাও। কিন্তু আমি পুজোর আগে যে 14 মাস স্যালারি বন্ধ ছিল, দুবার প্রাইম মিনিস্টারকে চিঠি লিখে, সেই চিঠির কপিও আমার কাছে আছে, তুমি যদি দেখাতে চাও আমি তোমায় হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। এটা দেখানোর সময় চিঠিগুলোও দেখাতে পারো, সব চিঠি আছে আমার কাছে। তাতে আমি দু ক্ষেপে 179 crores আমি করে দিয়েছিলাম, আমি মঞ্জুর করে দিয়েছিলাম, যাতে মানুষগুলো হাতে টাকা পায় পুজোর আগে, এবং তারা যাতে 2007-এর পে স্কেল অনুযায়ী ভিআরএস এবং টাকা পায়, মাইনে পায় বা অ্যাডজাস্টমেন্ট পায়, তার সমস্ত বন্দোবস্ত আমি করে দিয়েছিলাম। কাজে আন্ডার সার্কামস্টেন্সেস তোমার যেটা বেস্ট সেটা তুমি করেছো কিনা, হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার কাছে আয়নার সামনে সবচেয়ে বড় প্রশ্ন। কাজে ওইটাই আমার উত্তর। এবারে দেখো এলাকায় হিন্দুস্তান কেবলস বন্ধ হলে লোকে, এটা রাজনৈতিকভাবে খুব কারেক্ট, যে রাজনৈতিক যে ওখানে এমপি বা মন্ত্রী, তাকে ধরো, সে যদি হেভি ইন্ডাস্ট্রিজেরই হয় তাহলে তো আরো ভালো।
রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করো। তো আমার মনে হয় তৃণমূল বা সিপিএম যেটা করছে তার মধ্যে কোনো অন্যায় নেই, ওটাই ওদের কাজ, ওরা করছে। প্রশ্ন হচ্ছে আমি আমার কাজ করেছিলাম কিনা। উত্তরটা হ্যাঁ, এবং আমার মনে হয় আমি সেখানকার মানুষকে লজিক্যালি সেটা বোঝাতে পেরেছিলাম, রাজনৈতিক ছলচাতুরি করে নয়, লজিক্যালি উইথ ডকুমেন্ট বোঝাতে পেরেছিলাম। তাই যা ভোটে জিতেছিলাম 2014 তার 3 গুণ ভোটে আমি 2019 জিতেছি। আই থিঙ্ক দ্যাট সামস ইট আপ। বাবুলদা, আসানসোলের হিন্দুস্তান কেবল বন্ধ হওয়ার পেছনে তোমার কোনো দায় নেই, তুমি নিজের যুক্তি সাজিয়েছো, কিন্তু আরেকটা নিষ্পাপ প্রশ্ন আমার আছে, যে নিষ্পাপ প্রশ্নটাও কিন্তু আসানসোলের আবার এক মিনিট নিষ্পাপ প্রশ্ন তুমি করছো কিনা সেটা আমাকে বলতে দাও না। আমি যে কথাটা বলছি তুমি মুহূর্তের মধ্যে সেই কথাটা চেঞ্জ করে দিচ্ছ আর তারপরে সেটাকে নিষ্পাপ বলছো কেন? না, এই প্রশ্নটা খুব প্রশ্ন সহজ দেওয়ার করছি। উত্তর দেওয়ার ক্রেডিবিলিটিটা কি শুধুমাত্র আমি তোমাকে একবারও বলিনি যে আসানসোলের এই হিন্দুস্তান কেবলস এর বন্ধ হয়ে যাওয়ার দায় আমি এড়িয়ে যাচ্ছি। আমি দায় নিচ্ছি এবং উল্টে এটাও বলছি যে অপোনেন্ট রাজনৈতিক দলেরা যদি আমাকে সেটার জন্য দোষারোপ করে তাহলে তারা পলিটিক্যালি ঠিকই করছে, কারণ আমার সময় ওটা, কিন্তু তার পেছনের যে হিস্ট্রিটা আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ তো দিতে হবে। তুমি তো আমাকে ইন্টারোগেট করতে বসোনি, কাজে আমি খুব স্পোর্টিংলি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। একটাই রিকোয়েস্ট করবো যে আমার প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিও না, আমার উত্তরগুলোকে ঘুরিয়ে দিও না, আর তোমার প্রশ্নগুলো বিষ সমেত হোক, তাকে নির্বিষ হতে হবে সেটা হওয়ারও কোনো দরকার নেই, আর শুধু শুধু নিজের প্রশ্নগুলোকে নিষ্পাপ বলারও কোনো দরকার নেই। দাদা হিসেবেই তুমি এবার এই বিচার করে নাও, এটা নির্বিষ না বিষালা প্রশ্ন। এই প্রশ্নটাও আমার কাছে এসছে। আহ্লাদি গ্রাম আসানসোলে, এই গ্রামটা তুমি দত্তক নিয়েছিলে। কি গ্রাম? আহ্লাদি গ্রাম আসানসোলে, এই গ্রামটা তুমি দত্তক নিয়েছিলে। এরকম কি কোনো গ্রাম তুমি দত্তক নিয়েছিলে যে গ্রামে কোনো ডেভেলপমেন্ট হয়নি বলে তৃণমূল কংগ্রেস বলছে? এটা এখানে তোমার হোমওয়ার্কটা একটু ভুল আছে। আমাদেরকে 3টে করে গ্রাম দত্তক নিতে বলা হয়েছিল। তার মধ্যে প্রথমত প্রধানমন্ত্রী বাজে বাজে প্রশ্ন করছো, আমি জবাব তোমাকে দিতেই হবে। এটা এগুলোর মানে পরিপ্রেক্ষিতগুলো জানলে বা সততাগুলো জানলে, সত্যিগুলো জানলে আমার মনে হয় তুমি এই প্রশ্নটা করতেই না হয়তো আমাকে, বাট করেছো যখন জবাব দিচ্ছি। 3টে করে গ্রাম আমাদের প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনাতে অ্যাডপ্ট করতে বলেছিলেন, আমাদেরকে করতে বলেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার সেটা লিখিতভাবে সেই প্রকল্পটাকে বানচাল করে এবং বলে যে কোনো একটি গ্রামকে, যখন এতগুলো গ্রামে কাজ হওয়া দরকার, তখন একটি কোনো গ্রামকে স্পেশালি একজন সাংসদ বেছে নিয়ে সেই গ্রামে উন্নতি করবে, এটা আমরা হতে দেবো না। আমাদের পশ্চিমবঙ্গের একটা স্কিম আছে বোধহয়, গ্রাম বলছি একটা কিছু আছে, একটা স্কিম আছে, সেই স্কিমটা যেরকম চলছে সেরকমই চলবে। এবং সেই জন্যে আমাকে ওই সিদাবাড়ি গ্রাম, যেটা আমি প্রথম দত্তক নিয়েছিলাম, আমাকে কি প্রচন্ড লড়াই করতে হয়েছে ওখানে কাজ করার জন্য। সেখানে গিয়ে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করার পরে আজ অব্দি সেই সেলফ হেল্প গ্রুপকে আমি রেজিস্টার করাতে পারিনি। তোমাকে নাম বলে দিচ্ছি, গ্রামে যাও, গিয়ে ওখানে তীর্থ বলে একটি ছেলে আছে বা আরো কয়েকটি ছেলে আছে, তাদের সঙ্গে দেখা করো, গিয়ে দেখো যে ওখানে ব্যাংকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পড়ে আছে। কারণ ওই টাকাটা 1 লাখ সামথিং, বিকজ আমি ওই ডিভিসির যে জলাশয়, ডিভিসির যে ড্যাম আছে, সেখানে মৎস্য মন্ত্রী এবং মানে আমাদের ফিশারিজ যে ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে বলে বড় বড় জাল লাগিয়ে সেখানে মাছের চাষ করানোর ব্যবস্থা করেছিলাম এবং একটা ঘর বানিয়ে দিয়েছিলাম কমিউনিটি হল টাইপের, যেখানে সবাই বসে ওইটা নিয়ে কাজ করতে পারবে। সেটাই আমি চেয়েছিলাম সেলফ হেল্প গ্রুপ করুক। সেই মাছগুলো বড় হয়ে যাওয়ার পর সেগুলো বিক্রি করার পর যে 1 লক্ষ টাকা, সেটা এখনো ব্যাংকে পড়ে আছে, বিকজ ওই কাগজপত্রগুলোই পশ্চিমবঙ্গ সরকার কমপ্লিট করতে দেয়নি। এটা কি তোমার কাছে গল্প কথা মনে হচ্ছে? মমতা ব্যানার্জি আমাকে ওখানে কাজ করতে দেবেন, সেটা কিন্তু কাজ করতে দেবেন এটাই আমি ভেবেছিলাম, কাজ করতে দেবেন না আমি জানতাম না। এবং সেই জন্যই 2014-তে বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেসের মঞ্চে গান গাইতেও দেখা যেত হাসি মুখে। এবং জেতার পরও আমি বলেছিলাম যে কোনো ডিএম, কোনো এসপি, কোনো আইসি কখনো জীবনে আমার সঙ্গে দেখা করতে আসেনি। যখন আমি রাত্রিরে গিয়ে ডিএমকে কোনো কারণে হয়তো ডেকে বলেছি যে এটা আপনাকে উত্তর দিতেই হবে, আসানসোল থেকে কলকাতা ফিরছি, বর্ধমানে চলে গেছি ডিএম এর বাড়িতে, যে আপনি উত্তর দিন তো আমাকে, এটা কেন আমি এতগুলো চিঠি দিলাম উত্তর কেন পাইনি। তারা ভয়েতে বলেছে দাদা প্লিজ ফিরে যান, ফোনে কথা বলেছে। কোন সময় আমি বলছি না, কারণ তাহলে ডিএম আইডেন্টিফাই হয়ে যাবে। তুমি কাকে জিজ্ঞেস করছো ময়ূক? 2014-তে আমি অন্য জিনিস ভেবে রাজনীতিতে গেছিলাম। আজকে আমার পালানোর কোনো রাস্তা নেই, সেজন্য আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি। সিদাবাড়ি গ্রামে আমার বউ যখন একলা গেছিল,
তোমাকে আমি আবার চাও, তোমাকে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, প্লিজ দেখিও। ওখানকার মহিলারা আমার বউকে এবং আমার মেয়েকে আমি একা পাঠিয়েছিলাম, আমি ছিলাম না সেদিন আসানসোলে, ওরা গেছিল এবং ওদেরকে বসে গল্প করে ওই কমিউনিটি হলে ওকে খাওয়া দাওয়া করিয়ে রীতিমতো আদর করে তাদেরকে বিকেলবেলা ফেরত পাঠানো হয়েছিল। আমার এতটাই কনফিডেন্স ছিল যে সীমিত সামর্থ্যের মধ্যেও আমি সীতাবাড়িতে যা করতে পেরেছিলাম এবং সেখানে পাম্প থেকে আরম্ভ করে আমি সিএসআর প্রকল্পে কত লাইট লাগিয়েছি জানো, কোনো ধারণা আছে? এবং নিশ্চয়ই অনেক লাইট লাগিয়েছি, নাহলে তৃণমূল কংগ্রেসের ছেলেরা আমার সোলার লাইটের এত ভালো ভালো মেশিন সেগুলো লাথি মেরে ভেঙে পোলগুলো উপরে ফেলে দিচ্ছে, এই ছবি ফেসবুকে ঘুরবে কেন? নিশ্চয়ই ভালো কাজ করেছি, নিশ্চয়ই অনেক লাইট লাগিয়েছি, তাতে তাদের রাজনৈতিকভাবে তাদের ক্ষতি হতে পারে, সেই জন্যই তারা ভেঙেছে, অন্য জায়গায় তো ভাঙে না। বেশ, দেখো, নির্বিষ প্রশ্ন করব বলে বিষাক্ত প্রশ্ন যদি করো তাহলে অ্যাটলিস্ট আমাকে সত্যি কথায় জবাবটা দিতে হবে, সেখানে ইন্টারাপ্ট করো না। বেশ বাবুলদা, আমরা যেহেতু স্লগ ওভারে চলে যাচ্ছি, টেকিং মাই ইন্টারভিউ, নট ইন্টারোগেটিং মি, নট ইন্টারোগেটিং। অ্যাবসলিউটলি যেহেতু আমরা তোমার পুরোটাই স্লগ ওভার ছিল ময়ূর, তোমার পুরোটাই স্লগ ওভার ছিল। দেখো, কন্ট্রোভার্সি না তা নয়, কন্ট্রোভার্সিয়াল ইন্টারভিউ হলে টিআরপি বাড়ে, সিম্পল ব্যাপার। এক্ষেত্রে আর কিছু নয়। তুমি এখন অব্দি আমাকে একটাও প্রশ্ন করনি যে বাংলা সম্বন্ধে আমার অ্যাসপিরেশন কি, বা কখনো যদি বাংলার জন্য আমি স্পেশাল কিছু করার সুযোগ পাই তাহলে আমি কি করব, সেই প্রশ্নগুলো কিন্তু এখনো করোনি। এই প্রশ্নটা বাংলার সম্বন্ধে তোমার অ্যাসপিরেশন কি, যখন তুমি এই প্রসঙ্গটা তুললেই, বাংলার দুটো বিশ্ববিদ্যালয় যাদের নাম বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি তুমি ফের যাবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েগুলো তোমার সাথে দুর্ব্যবহার করেছিল, রিপাবলিক বাংলাও মনে করে যে কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো জায়গায় ভারতে যেতে পারে, কিন্তু যাদবপুরে তুমি কি ফের যাবে? রেড ভলেন্টিয়ার্সদের সাথে দেখা, তুমি মনে করো, তুমি কি ওই ছাত্রদের সাথে দেখা করবে? ছাত্রদের সঙ্গে দেখা করার কি আছে? আমি যাদবপুর ইউনিভার্সিটি নিশ্চয়ই আবার যাব, সাথে তারা ফেসবুকে কি ভাষায় লিখবে, কি ট্রোল করবে, আমার কিছু এসে যায় না। সিম্পল ব্যাপার, আমাকে এবিভিপি থেকে ইনভাইট করেছিল, অবভিয়াসলি এবিভিপি বিজেপির একটা শাখা, আমি তো তোমার কি বলছি সুডো পলিটিশিয়ান নই, আমি তো অন দ্য ফেস, আমি তো রীতিমতো বিজেপির পতাকা নিয়ে পলিটিক্স করছি, আমি তো বুদ্ধিজীবী নই যারা সুবিধাবাদী অনুযায়ী তারা সিলেক্টিভ দেখে বা সিলেক্টিভ শোনে। হ্যাঁ, তখন পশ্চিমবঙ্গের যে নারী নির্যাতন এখন হচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে অর্ডার দিচ্ছে, সে সম্বন্ধে একটা কথাও কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে মুখ দিয়ে আমি শুনতে চাই না, শুনতে পাই না, আমরা কেউই পাই না। তো যাদবপুরে আমাকে এবিভিপি তাদের একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিল, আমি গেছিলাম। আমার মনে হয় যে রেড ভলেন্টিয়ার হোক, বামপন্থীরা হোক, আমি কিন্তু আবারও বলছি না যে তারা জিরো হয়ে গেছে, এককালে বলতো আমরা 234, ওরা 10 না কি সব বলতেন, এখন জিরো হয়ে গেছে, সেটাতেও কিন্তু আমি যাচ্ছি না। আমি মনে করি যে কোনো সারা পৃথিবী, দেখো 92 সাল থেকে আমি সারা ওয়ার্ল্ড ঘুরছি গানের জন্য, কাজে বিভিন্ন এই সময়তে মিডল ইস্টে রাইজিং বলো, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আরো অনেক কিছু চেঞ্জ হওয়া বলো, অনেক কিছু দেখেছি। বিভিন্ন জায়গায় গিয়ে শনি রোববার শো করতাম, বাকি দিনগুলো বসে থাকতাম, পড়াশোনা করারও কিছু সুযোগ পেয়েছি। আমার মনে হয় যে আমি ওখানে গেছি, নিশ্চয়ই আমাকে ঘিরে ধরে বিক্ষোভ হতে পারে, নিশ্চয়ই তারা বলতে পারে যে এখানে আপনার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ আছে, বা আপনার দলের বিরুদ্ধে। ব্যক্তিগত অভিযোগ তো থাকার কথা নয়, কারণ আমি তো যাদবপুরের সঙ্গে কোন রকম আমি সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলাম। যখন যাদবপুরে সংস্কৃতি হতো, আমি ওখানে গান গাইতাম। উপল চন্দ্রবিন্দু, আমাদের চন্দ্রবিন্দুর উপল অনিন্দর সাথে ডুয়েট গান গিয়ে আমরা সমবেত সঙ্গীতে থার্ড হয়েছিলাম। তো তখন অনেক কম্পিটিশনে প্রতি বছর যেতাম, কিন্তু তারপরে তারা আমাকে নিশ্চয়ই ঘিরে ধরতে পারে, তারা স্লোগানিং করতে পারে। কালো পতাকাগুলো আমি জীবনে কারোকে দেখাইনি, আমি কোনোদিন গুন্ডা পুষিনি, কারোকে মারপিট করতে কারোকে বলিনি ওই বাড়ি থেকে অমুক লোকটাকে তুলে আনবা, তাকে মারপিট করো, কাজে ওটাতে আমি বিলিভ করি না, কালো পতাকাতে আমি বিলিভ করি না। কিন্তু আমার মনে হয় যে আমি যদি সেখানে যাই, আমাকে ঘিরে ধরে স্লোগানিং করুন, যা খুশি করুন, কিন্তু বাচ্চা ছেলেগুলো যদি একজন মন্ত্রীর গায়ে হাত তুলে, তার চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে, তাকে গালাগালি করে, সেখানে যদি আমি উপাচার্যকে দেখি যে তিনি ফোনেতে পলিটিক্যাল কমান্ড নিচ্ছেন, অথচ একজন বিদগ্ধ শিক্ষাবিদ হিসেবে, ভাইস চ্যান্সেলর হিসেবে ওই মুহূর্তে যা করা দরকার সেটা উনি করছেন না। যখন ছাত্ররা ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে, তখন উনি ইনসিস্ট করছেন যে চলুন, কিচ্ছু হবে না, আপনি ওপরে চলুন, ওখানে গিয়ে বক্তৃতা দেবেন। অথচ সামনে মারামারি হচ্ছে, সবাই বসে পড়েছে, তোমাদের লাল ভলেন্টিয়াররা মাটি চাপড়াচ্ছে, আরো অনেক ছেলেদের দেখেছি তারপরে সেগুলোকে সাপোর্ট করতে। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যদি একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড
একজন কোনো মন্ত্রী, সে যেই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না, তার যদি গায়ে হাত তোলো বা তাকে যদি নিগৃহীত করো কলেজ ক্যাম্পাসের মধ্যে, তাহলে সেটা কলেজের জন্য বিরাট বড় বদনামের ব্যাপার। আমার যেটা কর্তব্য আমি সেটা করেছিলাম। আমার প্রত্যেকটি সিআরপিএফ এর যে জওয়ান ছিল, যারা আমার তথাকথিত বডিগার্ড, তাদেরকে বলেছিলাম তোমাদের লাঠিগুলো, ব্যাটনগুলো তোমাদের মার্শালের কাছে জমা রাখো, কেউ কিচ্ছু করবে না। এবং সারা দিন আমি ওখানেই ছিলাম, কারণ আমি যদি হাস্যকর কিছু করতাম বা অ্যাগ্রেসিভ কিছু করতাম, যদি কোনোভাবে হিটব্যাক করার চেষ্টা করতাম, তাহলে ওখানে আগুন জ্বলে যেত। এবং পুরো সময়টায় মমতা ব্যানার্জি পুরো ব্যাপারটার উপর খেয়াল রেখেছেন, একজনও পুলিশ পাঠাননি, চুপচাপ উনি নবান্নতে বসেছিলেন। এখন আমি জানি না তোমরা লাল ভলেন্টিয়াররা আবার নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাওয়ার লোভে ওনার বিরুদ্ধে কিছু বলছো না, বলবে কিনা আমি জানি না সেটা। কিন্তু আলটিমেটলি রাজ্যপাল যখন বিকেলে যখন আমাকে উদ্ধার করতে যান তথাকথিতভাবে, তখন কিন্তু ছেলেগুলো আমার সঙ্গে গান গাইছে, তারা গান গাইছে, ভুল গাইছে, আমি তাদের ঠিক করে দিচ্ছি। আমার মনে হয় ওই সিচুয়েশনে আমি আমার মাথা ঠান্ডা রেখেছিলাম। এবং দেখো, মার্গারেট থ্যাচারের একটা লাইন আছে, ইফ ইউ হ্যাভ টু সে ইউ হ্যাভ পাওয়ার, ইউ ডোন্ট হ্যাভ ইট। তো আমি মনে করি যে ওই ছেলেগুলোর যদি সত্যি তারা মনে করে যে তাদের রাজনৈতিক পাওয়ার আছে, বা তাদের কারোকে হেনস্থা করার বা এইসব এইরকম ধরনের, যে ছেলেটি আমার গায়ে হাত তুলেছিল, মাথার চুল ধরে টেনেছিল, সব তো ভিডিওতে রয়েছে। কিন্তু তার পরের দিন তার মা আরতি করেছিল যে ছেলেকে ছেড়ে দাও, কিছু এফআইআর করো না, কিচ্ছু করিনি। মমতা ব্যানার্জি হেরে যাওয়ার জন্য যেমন পুলিশের কাছে গেছেন, কোর্টে গেছেন, ওই ক্ষেত্রেও আমার একটা এফআইআর নেই। আর পশ্চিমবঙ্গে আমার উপর যখন কোনো আক্রমণ হয়েছে আমি এফআইআর করেছি। একটা উদাহরণ তুলে দেখাও তো আমাকে, একটা উদাহরণ, জাস্ট ওয়ান। কোনোদিন করিনি, সেদিনও করিনি। ছেলেটাকেও মাফ করে দিয়েছিলাম, তার মা আরতি করেছে পরের দিন। কিন্তু তারপরেও কিন্তু তোমাদের বামপন্থী বা তৃণমূলের ছেলেরা ওই ছেলেটিকে প্রেস কনফারেন্সে বসিয়ে আমার এগেস্টে অনেক কটু কথা বলিয়েছিল, তারপরেও কিন্তু আমি রিয়াক্ট করেছি। আমার মনে হয় আমি ওদের থেকে অনেক বেশি সিনিয়র, ওইটাই আমার করা উচিত ছিল। আমার যে বডিগার্ড বাহিনী, তাদেরকে কন্ট্রোলে রাখাটা আমার দরকার ছিল, এবং সেটা আমি করেছি। পরের বার যদি যাদবপুরে আমি যাই, আমি চাইবো যে তারা আমার সঙ্গে ফিয়ার্স ডিবেট করুক, তোমার ডায়াসে ডিবেট হোক, সেখানে তারা আবার পর্যদস্ত করুক। তাহলে আমি বলবো যে ওই ছেলেগুলো বুঝতে পারবে যে কারোকে ডিবেটে হারানোর মধ্যে যে আনন্দটা আছে, 10 জন মিলে কারো চুল ধরে টানাটানি করে বা তার গায়ে হাত তুলে মধ্যে কিন্তু সেই আনন্দ পাওয়া যায় না। যারা এটা বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় সেটা তাদের প্রবলেম, জীবনটাও তাদের, তারা কি করবে সেটা তাদের ব্যাপার। আবার বলছি, যাদবপুরে যাব এবং আশা করবো যে ওরা পলিটিক্যাল ডিবেটে আমার সঙ্গে বসবে, নট গুন্ডাগার্দি করে বা এই ধরনের অসভ্য আচরণ করে বিশ্ববিদ্যালয়ের বদনাম করবে। বাবুল সুপ্রিয় কথা বলতে একদম সিধি বাত, নো বকওয়াস, ক্লিয়ার একদম। বাবুল সুপ্রিয়র সাথে কথা বলতে কখন যে আধ ঘন্টা পেরিয়ে যাবে সেইটা হয়তো বাবুল সুপ্রিয় নিজেও জানেন না। কিন্তু বাবুল সুপ্রিয়, আমি জানি না ফিয়ার্স ডিবেট হলো কিনা, বাবুল সুপ্রিয়র বাউন্সার গুলো আমি জানি বাংলা দেখেছে বাবুল সুপ্রিয়র তোমার সময় ময়ূক, তোমার সঙ্গে সময় কি করে কেটে গেল আধ ঘন্টা, সেটার পুঙ্খানুপুঙ্খ হিসেবে আমার কাছে আছে। কেন জানো তো, তোমার প্রত্যেকটা আনসার আমি আমার মন থেকে দিয়েছি, এবং যেগুলো সত্যি কথা সেগুলো সামনে তুলে ধরেছি। এরপরে রাজনৈতিক চর্চা হবে, হোক, কিন্তু আমি ক্লিয়ার। তোমার ক্যামেরার সামনে যা বলেছি রেকর্ড হয়ে গেল, আজ থেকে 30 বছর বাদেও এটা থাকবে, লোকে শুনতে পারবে যদি শোনার ইচ্ছে হয়। কাজেই আমি যা বললাম অন রেকর্ড বললাম, দায়িত্ব নিয়ে বললাম। এবারে এটা সিপিএম, তৃণমূল কংগ্রেস এদের এটা রাজনৈতিক দায়িত্ব, ওদের বাধ্যবাধকতা যে আমি যা বলেছি সেটা নিয়ে কোন রকমের বিতর্ক তৈরি করা, সেটা হচ্ছে তাদের রাজনৈতিক কম্পালশন, তারা করুক। এভাবেই তো চলে, এভাবেই তো দুনিয়া চলছে, এভাবেই পলিটিক্স চলছে, খেলাধুলা চলছে, সবকিছু চলছে, চলুক, আই ডোন্ট কেয়ার। সো আই এনজয়। নাম্বার ওয়ান। সেকেন্ডলি আবার বলে দিই, অপ্রিয় প্রশ্ন ফেস করতে আমি খুব ভালোবাসি। কারণ আমার মনে হয় অপ্রিয় প্রশ্ন করলে বা শক্ত প্রশ্ন করলে নিজের ক্ল্যারিফিকেশনটা দেওয়ার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়। এই যে তুমি যাদবপুর নিয়ে জিজ্ঞেস করলে, তুমি এডিট করে দেবে কি আমি জানি না, করে দেবে কিনা, বাট আমি যে উত্তরটা দিলাম বা আমার অ্যাসপিরেশন কি, পরের বার যখন যাদবপুরে যাব, কেন ডিবেটে কারোকে হারালে মারপিট করে হারানোর থেকে আনন্দ বেশি, সেটা এক্সপ্লেন করলাম। হিন্দুস্তান কেবিলস নিয়ে যা বললে এক্সপ্লেন করলাম। কেন যাদবপুরে আমি আলটিমেটলি কত ভোটে হেরেছি আমি গুনিয়ে কারণ আমার মনে হয়েছিল ছেলেগুলোকে মানে সজ্ঞানে ভালোভাবে কাউন্টিং এজেন্টগুলোকে বাড়ি ফিরিয়ে দেওয়া, যাতে তারা বাড়িতে আক্রমণগুলো থেকে নিজেদের প্রতিহত করতে পারে। সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল, আমি সেটা করেছি। এবং আমি আমার যা বক্তব্য তাতে কায়েম থেকেও আমি বলছি যে আমি এটার জন্য কোনো কোর্টে যাইনি, কোর্টে যাবও না। আমি মনে করি যে কোর্টে গেলে কি হবে,
কি হবে বলো তুমি? রিকাউন্টিং হবে, রিকাউন্টিং এ যা হবার হবে। আমি মনে করি যা মনে করি সেটা তাতে কিছু এসে যায় না। বাবুলদা, শেষ করছি আমরা জানতে চাই বাংলার এই এপিসোড, এবং জানতে চাই বাংলা যে বাবুল সুপ্রিয় বলেছিল অ্যাসপিরেশনের কথা বাংলাকে নিয়ে। যদি বাবুল সুপ্রিয় দুকলি গানের লাইনে এই অ্যাসপিরেশনের কথাটা বলে, তাহলে সেই দিয়েই না হয় আজকের এই জানতে চাই বাংলা আমরা শেষ করব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এটা হলো হীরক রাজার দেশের গান, না এটা হীরক রাজার দেশেরই গান, কিন্তু পশ্চিমবঙ্গ যাতে হীরক রাজার রানী বা হীরক রাজার দেশের না হয় সেটার বিরুদ্ধে লড়াই করাটাই একটা কি বলবো একটা রিজলিউট হিসেবে নিয়েছি। সেই জন্য পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। সেই জন্য 2019-এ আসানসোলে সবাই হেরে যাব বলার পরেও জেদ করে আসানসোলেই লড়েছিলাম, এবং এখনো অবধি যেটা আমি নিজে ঠিক মনে করি সেটা করি। আমি খুব আনন্দিত যে আমার পার্টি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে। অনেক ধন্যবাদ বাবুল সুপ্রিয়। চলো, আজকের thank এই you. এপিসোডে জানতে চাই বাংলার এই এপিসোড আজকে এই পর্যন্ত। কথা হোক চোখে চোখ রেখে।